ওয়েলকাম। উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান এবং আমাদের এসএলএসটির বা অন্যান্য যে কোনো স্তরের এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণান কমিশন। আজকে এই কমিশনের গঠন, তার লক্ষ্য, গঠনের কারণ, এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তবে এসএলএসটির আপনাদের যে সমস্ত আপডেট আমি দিচ্ছিলাম সেটাও নিশ্চয়ই পাবো, যেহেতু আমরা এডুকেশন বিষয় নিয়েই আমি এডুকেশনের ছাত্র, এডুকেশন বিষয় নিয়ে ক্লাস করে এসেছি এতদিন। তবে এডুকেশনের যে থার্ড সেমিস্টারে যা আছে সেই সিলেবাসটাকে কভার করবো। আশা করি এটা অনেকেরই কাজে লাগবে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এর অপর নাম রাধাকৃষ্ণন কমিশন, কেন কি সবটাই আলোচনায় আসবো। এখানে লিখে রেখেছি 1948-49, কেন এভাবে লিখেছি সেটাও বলবো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তা কিভাবে গঠনের কারণ কি? আমরা জানি দীর্ঘ পরাধীনতার পর ভারতবর্ষ যখন 1947 সালে স্বাধীন হলো, তখন যে ব্রিটিশরা তো ভারতের উঁচু পদে বেশিরভাগ ব্রিটিশরা চাকরি করতো, তারা যখন চলে গেল তো উঁচু পদে যারা চাকরি করতো তারাও তাদের সাথে চলে গেল। ফলে দেশে একটা শূন্যতা তৈরি হলো উচ্চ পদে চাকরি করার জন্য। উচ্চ পদে চাকরি করবার জন্য কি দরকার? উচ্চ শিক্ষার দরকার। উচ্চ শিক্ষিত মানুষ যদি না থাকে, যাকে তাকে তো একটা বড় পদে বসিয়ে দিলে হবে না। আমাকে এখন কোনো একটা ইউনিভার্সিটির হেড করে বসিয়ে দিলে তো আমার সে যোগ্যতা নেই। আমি ছাত্র পড়াই স্কুলে অবধি আমার ঠিক আছে, কিন্তু ব্রিটিশদের যে প্রচলিত শিক্ষার মূল ধারণাটা কি ছিল? কেরানি তৈরির শিক্ষা। আমরা পড়েছি সেটা পরাধীন ভারতের শিক্ষায়, কেরানি তৈরি করা। তারা তো উচ্চ শিক্ষিত লোক করেনি। উচ্চ শিক্ষার হাল সে সময় খুব খারাপ ছিল। এত বড় দেশে খুব কম উচ্চশিক্ষার প্রতিষ্ঠান ছিল, যেগুলোও ছিল বড় শহরে শুধুমাত্র। গ্রামীণ এলাকার, গ্রামীণ ভারতের উচ্চশিক্ষার অবস্থা বেহাল ছিল। অথচ 85% বা তার বেশি মানুষ সে সময় গ্রামেই কিন্তু বসবাস করতেন। এই যে দেশে উচ্চ শিক্ষিত লোকের প্রয়োজন, এর জন্য অর্থাৎ ইমিডিয়েট উচ্চশিক্ষার যদি রিফর্ম করা না যায়, তাহলে কিন্তু দেশ পরিচালনার একটা সমস্যা সৃষ্টি হবে। এটা সেই সময় জাতীয় নেতৃত্ব যারা ছিলেন তারা অনুভব করলেন খুব দ্রুত। এই জন্য তৎকালীন ভারতবর্ষের উচ্চশিক্ষার অবস্থা উন্নতি করবার জন্য, উচ্চশিক্ষার কি কি সমস্যা আছে তা কি করে ডেভেলপ করা যায়, কি করে দ্রুত উচ্চশিক্ষাকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেই উদ্দেশ্য নেই ভারত সরকার 1947 সালে দেশ স্বাধীন হলো, তার ঠিক 1 বছর পরেই, 1 বছরও কম সালেই, শুধু 47-এর জায়গায় 48, কিন্তু তারিখটা আমরা যখন দেখব 1948 সালের 5 নভেম্বর একটি কমিশন গঠন করলেন। 5 নভেম্বর কমিশন কি সেটাও আসছি আমি। 1948 সালের 5 নভেম্বর, এইখানে একটা কথা বলছি, অনেক বইয়েই তোমরা বা আপনারা কিন্তু দেখবেন এটা 4 নভেম্বর আছে। এইবার আমাদের এমসিকিউ আসবে কোনটা ঠিক। সাধারণত 5 থাকলে 4 থাকে না, 4 থাকলে 5 থাকে না। 5 নভেম্বর 4 নম্বরে দুটো অপশন থাকে না, যেহেতু এটা বিতর্কিত। এটা বিতর্কিত। 5 নভেম্বর 1948 সালের 5 নভেম্বর একটা কমিশন গঠন করা হয়। এখানে খুব সংক্ষেপে বলি কমিশন কি। কমিশন হচ্ছে যখন কোনো একটা সমস্যা একটি দেশ, একটি রাজ্য, একটি রাষ্ট্র পড়ে, তখন সেই সমস্যার কারণ অনুসন্ধান করা, সেই সমস্যা কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, তার সমাধান, এবং কি কি করলে আর ভবিষ্যতে সেই সমস্যা হবে না, তার উন্নতির জন্য কি কি করা দরকার, সে সংক্রান্ত একটি সুপারিশ তৈরি করবার জন্য এক বা একাধিক জন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়, তখনই তাকে কমিশন বলা হয়। তাহলে 1948 সালের 5 নভেম্বর ভারত সরকার একটি শিক্ষা কমিশন গঠনের সিদ্ধান্ত নিলেন বা গ্রহণ করলেন বা কমিশন গঠন করলেন। কে সভাপতি করা হলো কাকে? যার জন্মদিন আমরা প্রতি বছর শিক্ষক দিবস পালন করি, ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণান। এই ডক্টর রাধাকৃষ্ণানের সভাপতিত্বে একটি কমিশন গঠন করা হয়। ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে একটি কমিশন গঠন করা হয় উচ্চশিক্ষার উন্নতির জন্য। যে কোনো কমিশনের নাম দুটো দিক থেকে হয়, এক সভাপতির নামে কমিশনের নাম হয়, আর এক যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয় সেই উদ্দেশ্য অনুযায়ী কিন্তু একটি নাম হয়। প্রথমে আমরা বলেছি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, কারণ এটা বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার উন্নতির জন্য তৈরি হয়েছিল, তাই ওই কমিশনের নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় কমিশন। আবার সভাপতিকে ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণান, সভাপতির নাম অনুযায়ী এই কমিশনের অপর নাম হয় রাধাকৃষ্ণান কমিশন। সভাপতির নামেই এই কমিশনের নাম হলো রাধাকৃষ্ণান
কমিশন। তাহলে রাধাকৃষ্ণন কমিশন আর মুদালিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কিন্তু একই। কবে গঠিত হলো? 1948 সালের 5ই নভেম্বর। কতজন সদস্য রাখা হলো? 10 জন। তার মধ্যে 7 জন হচ্ছে ভারতীয় আর 3 জন বিদেশি জ্ঞানীগুণী শিক্ষাবিদকে কিন্তু এর মধ্যে আনা হলো। জেমস ডাফ, মর্গ্যান, টিগার্ট এই 3 জন বিখ্যাত শিক্ষাবিদকেও কিন্তু যুক্ত করা হলো। মোট 10 জন সদস্য নিয়ে, যার মধ্যে 7 জন ভারতীয়, 3 জন বিদেশি। যে কোনোটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। এইচএসে যারা আসো তাদের বিশেষ করে বলছি, বা আপনারা যারা আছেন তাদেরও বলছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রশ্ন। এইখান থেকেই কিন্তু এমসিকিউ আসবে। পার্ট পার্ট করে আসছি আমি। এইবার একজন সভাপতি বা প্রেসিডেন্ট থাকে, একজন সেক্রেটারি বা সম্পাদক কিন্তু সবসময় যে কোনো কমিশনে থাকে। সম্পাদক করা হলো ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত হলেন এর সম্পাদক বা সেক্রেটারি। মোট সদস্য সম্পাদক এবং সদস্য সভাপতি দুজনকে ধরে কিন্তু 10 জন। এমন নয় যে এই 7 জনের বাইরে সিদ্ধান্ত বা রাধাকৃষ্ণন, এনাদের ধরেই কিন্তু 7 জন ভারতীয়। মোট 10 জন সদস্য 1948 সালের 5ই নভেম্বর গঠিত হয়। 7 জন ভারতীয়, 3 জন বিদেশি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতিকে ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদককে ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। এইবার কমিশন প্রায় 1 বছর সারা দেশে ঘুরে বিভিন্ন উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোর সাথে কথা বলল, শিক্ষার সাথে যুক্ত ব্যক্তিদের সাথে কথা বললেন। তারা বিভিন্ন রকম এতদিনের শিক্ষার কি উন্নতি হয়েছে, পরিস্থিতিটা কি, সব বিচার বিবেচনা করে 1 বছরের মাথায় অর্থাৎ 1949 সালের অগাস্ট মাসে প্রতিবেদন জমা দিলেন। রিপোর্ট। কমিশনের কাজ কি? সব তদারকি করে সরকারের কাছে সুপারিশ দেওয়া, যে এই কারণ, সমস্যার এই কারণ, এইভাবে উন্নতি করা যায়, আমরা চাই ভবিষ্যতে এই হোক। 3টে দৃষ্টিভঙ্গি থাকে কিন্তু। সেই 1949 সালের আগস্ট মাসে সরকারের কাছে কি করলেন? রাধাকৃষ্ণনের সভাপতিতে যে কমিশন গঠিত হয়েছিল সেই কমিশন তার প্রতিবেদন জমা দিলেন। ঠিক আছে। মোট 747 পৃষ্ঠার একটি রিপোর্ট ছিল। পৃষ্ঠা প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। পৃষ্ঠা সংখ্যা কত? 747 747 পৃষ্ঠার একটি প্রতিবেদন সরকারের কাছে কি করলেন? জমা দিলেন। মোট সুপারিশ, রেকমেন্ডেশন কটা করলেন? 207টি সুপারিশ করলেন, যে এই করা যেতে পারে। 207টি সুপারিশ করলেন। এই বোর্ডে যেটুকু লিখলাম এখান থেকে কিন্তু আমরা এইচএসের 3rd সেমিস্টারে অবশ্যই এমসিকিউ পাবো। তারপরের ধাপে আমি আসি। তাহলে প্রতিবেদন জমা হলো 1949 সালের কোন মাসে? অগাস্ট মাসে। প্রতিবেদন কত পৃষ্ঠার ছিল? 747 পৃষ্ঠার। কতগুলো সুপারিশ বা রিপোর্ট করা হয়েছিল? সুপারিশ, রেকমেন্ডেশন কটা ছিল? 207টি। তাহলে রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠিত হল? 1948 সালের নভেম্বরে। সভাপতিকে ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণন, সম্পাদককে ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। মোট সদস্য কজন? 10 জন। ভারতীয় কজন? 7 জন। বিদেশি কজন? 3 জন। কবে প্রতিবেদন জমা দিল? 1949 সালের অগাস্টে। প্রতিবেদন কটা সুপারিশ ছিল? 207টি। কত পৃষ্ঠার প্রতিবেদন ছিল? 747 পৃষ্ঠার। এই হলো প্রাথমিক। এবারে আমরা যেটা জানবো যে এই কমিশন যে গঠিত হলো, এই কমিশনের বিচার্য বিষয় কি ছিল? বিচার্য বিষয় মানে কমিশনটা তো সরকার তৈরি করে দিল, এনাদের দায়িত্ব দিলেন যে আপনারাই দেখুন যে কি করে আমাদের উচ্চশিক্ষার হাল ফেরানো যায়। কতগুলো দিক ঠিক করে দেয় গভর্নমেন্ট, যে এই দিক নিয়ে আপনারা দেখবেন, এই দিকগুলোর উন্নতি করুন। তার মধ্যে কি কি বিচার্য বিষয় ছিল? প্রথম বলা হলো শিক্ষার লক্ষ্য কি হবে সেইটা আপনারা দেখবেন। অর্থাৎ আমাদের স্বাধীন ভারতে সবে মাত্র সদ্য স্বাধীন হয়েছে দেশ, 1 বছর হয়েছে সবে। স্বাধীন ভারত উচ্চশিক্ষার লক্ষ্য কি হবে, কি এইম নিয়ে আমরা শিক্ষাটা পরিচালনা, শুধু ছেলেমেয়েরা আসবে, পড়বে, সার্টিফিকেট নিয়ে চলে যাবে, এইটা তো একটা শিক্ষার লক্ষ্য হতে পারে। আমরা জানি যে কোনো শিক্ষার একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে। কেন আমরা ছেলেদের উচ্চশিক্ষিত করব, মেয়েদের উচ্চশিক্ষিত করব, কোন টার্গেটে তারা এগিয়ে যাবে, এইটার কথা বলা হয়। আর কিসের কথা তাদের দেখতে বলা হয় পাঠ্যক্রম, অর্থাৎ বিষয়বস্তু কি পড়ানো হবে। উচ্চশিক্ষায় ব্রিটিশরা তো এতদিন তাদের মতন করে শিখিয়ে গেছে, তাদের গুণগান তাদের মতো।
আমরা তো এখন স্বাধীন হয়েছি, আমরা অন্যের শিক্ষা নকল করবো না। তাহলে আমাদের দেশের ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় কি পড়াবো সেইটা আপনারা দেখবেন। কমিশনকে সরকার স্থির করে দিল। আর কি, যেটা আমাদের ভারতবর্ষে সবচেয়ে সেই সময় বড় সমস্যা ছিল, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, মাধ্যম, শিক্ষার মাধ্যম কি হবে, কোন ভাষায়। আমাদের দেশ আমরা জানি হাজারো ভাষাভাষীর দেশ, রাজ্য পুনর্গঠন হচ্ছিল ভাষার ভিত্তিতে, ভাষা নিয়ে উত্তর দক্ষিণ ভারতের দ্বন্দ্ব অবিস্মরণীয় আমরা জানি। এইটার একটা সুবন্দোবস্ত করুন। উচ্চশিক্ষায় কোন মিডিয়াম, ব্রিটিশরা ততদিন এক চোখ বুঝে ইংরাজিতে পাঠ দিয়ে গেছে, কিন্তু আমরা তো এখন শুধু ব্রিটিশদের নকল করব না, কোন ভাষায় শিক্ষাটা হবে সেইটাও দেখুন। আর একটা যেটা ইম্পর্টেন্ট জায়গা করা হলো, ভিটামিন এম এর সংস্থান কি হবে। ভিটামিন এম মানে এম ফর মানি, আর্থিক সংস্থান। আমাদের তো দেশের আর্থিক অবস্থা তখন সঙ্গীন, ব্রিটিশরা দীর্ঘদিন এই দেশ শোষণ শাসন করে শেষ করে দিয়ে গেছে আর্থিক অবস্থা। তাহলে খুব বেশি অর্থ আমাদের নেই, তাহলে উচ্চশিক্ষার প্রসার ঘটাতে গেলে যে আর্থিক সংস্থানটা দরকার, সে আর্থিক সংস্থান কোথা থেকে হবে, টাকার হিসেবটা মানে কোথা থেকে উচ্চশিক্ষার বরাদ্দটা বাড়ানো যায়, কি করে স্বনির্ভর হতে পারে প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন দিকগুলো আপনারা এগুলো দেখবেন, সেটা বলা হলো। আরেকটা যেটা শিক্ষার মান, ভারত সরকার চেয়েছিল আমাদের শিক্ষার মান যাতে আধুনিক হয়। আমরা দেখেছি এর আগে বিভিন্ন কমিশন পরাধীন ভারতে পড়তে গিয়ে ব্রিটিশরা চেয়েছিল কি ওই ইংল্যান্ডের মানের শিক্ষা নিয়ে যেতে। শুধু অন্যের সাথে কম্পেয়ার করবে কেন, আমাদের দেশের জায়গায় দাঁড়িয়ে আমরা শিক্ষাটাকে আন্তর্জাতিক মানে কি করে নিয়ে যেতে পারি, সেই বিষয়ে কিন্তু সুপারিশ করবার কথা বলা হয়। আর কিসের কথা বলা হয়, শিক্ষা প্রশাসন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন। আমরা জানি যে কোনো বিষয়েরই পরিচালনার ক্ষেত্রে প্রশাসনের একটা বড় ভূমিকা থাকে। শিক্ষা পরিচালনা, এতদিন একটা বিশ্ববিদ্যালয়গুলোতে যদিও বিভিন্ন কমিটি ছিল, কিন্তু তার মধ্যে একটা ব্রিটিশদের আধিপত্যের ছাপ ছিল। উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো কি সরকার নিয়ন্ত্রণ করবে, তারা স্বশাসিতভাবে চলবে, সিনেট সিন্ডিকেট বিভিন্ন কমিটি থাকবে, না কিভাবে পরিচালিত হবে তার দিক নির্দেশ করার কথাও কিন্তু বলা হয়। অনেকগুলো দিক বলা হয়, আর দু একটা বলে আমি ছেড়ে দেবো বিষয়টা, ইম্পর্টেন্ট দিকগুলো। গবেষণার মানের বিষয়ে কিন্তু বলা হয়েছে, অর্থাৎ উচ্চশিক্ষার প্রতিষ্ঠান তো শুধু আমরা জানি ডিগ্রি নেওয়ার জন্য নয়, গবেষণার জায়গা, কি করে গবেষণার স্তরকে আমাদের দেশে উন্নত করা যায় সেই জায়গাগুলো নিয়েও কিন্তু কথা বলার কথা বলা হয়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক, শিক্ষক। কমিশনকে বলে দেওয়া হয় যে আপনারা শিক্ষকের অবস্থাটা, যেহেতু উচ্চশিক্ষিত লোককে পড়ানোর জন্য তো আরো উচ্চশিক্ষিত লোক দরকার, সেটা নেই, বা শিক্ষকদের মান কেমন হবে, তারা কি কি সুযোগ সুবিধা পাবে, কি করে শিক্ষক নিয়োগ হবে, এই শিক্ষকদের প্রশিক্ষণ কি হবে, সমস্ত বিষয়টা নিয়েও কিন্তু আলোচনার কথা বলা হয়। লাস্ট আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মূল্যায়ন, ইভ্যালুয়েশন। আমরা জানি যে কোনো শিক্ষার্থীরা কতটুকু শিখেছে, শিক্ষার লক্ষ্য কতটা পূরণ হয়েছে তা জানার একমাত্র উপায় হচ্ছে মূল্যায়ন, ইভ্যালুয়েশন। এই মূল্যায়ন পদ্ধতিটা কেমন হবে আমাদের দেশে, সেই বিষয় নিয়েও কিন্তু কমিশনকে আলোচনা করতে বলা হয়। এরকম আরো কিছু আছে, সেগুলো আর গেলাম না। এই ছিল বিচার্য বিষয়। এমসিকিউ তো অনেকগুলো আসে, কোনটি বিচার্য বিষয় ছিল না বলে তিনটে কমন দিলে একটা এমন জিনিস দিল যেটা নেই। এবার এই জন্য একবার একটু আমরা দেখে রাখবো। এইবার যেটা দেখবো কমিশনের সুপারিশগুলো, তার মধ্যে একটা জিনিস আজকে আমরা আলোচনা করব, উচ্চশিক্ষার লক্ষ্য। রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ভারতবর্ষের আগামী দিনের উচ্চশিক্ষার লক্ষ্য কি হবে তাদের সুপারিশে প্রথমেই সেটা একদম ক্লারিফিকেশন করে দেয়। তারা বলে, কমিশন বলেন যে শিক্ষার লক্ষ্য অর্থাৎ আমাদের দেশের উচ্চশিক্ষার লক্ষ্যটা কিন্তু, যেহেতু স্বাধীন ভারত একটি আধুনিক ভারত হিসেবে আমরা গড়ে তুলতে চাই, সেই আধুনিক ভারতের মতোই কিন্তু শিক্ষা গড়তে হবে। তারা শিক্ষার লক্ষ্য হিসেবে কিন্তু কমিশন সুস্পষ্ট কতগুলো দিক নির্দেশ করে। প্রথম যেটা বলা হয়, নতুন ভারত গঠন। কি সেটা নতুন ভারত গঠন বলতে কি, নতুন ভারত গঠন বলতে বলা হলো যে উচ্চশিক্ষার প্রধান লক্ষ্য হবে আমাদের দেশ একটা নতুন ভারত গড়ে উঠবে, সেখানে উচ্চশিক্ষিত ব্যক্তিদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট রোল থাকবে। কারণ 200 বছরের পরাধীনতার শৃঙ্খল কাটিয়ে আমরা স্বাধীন হয়েছি, এইবার দেশটা গঠন করার সময়। এখানে উচ্চশিক্ষার লক্ষ্য হবে উচ্চশিক্ষিত যারা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠ গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে, তারা এমনভাবে তৈরি হবে, শিক্ষার লক্ষ্য এমন হবে তাদের এইভাবে তৈরি করবে যাতে তারা নতুন ভারত গঠনে একটা সাইন রাখতে পারে, অংশগ্রহণ করতে পারে, দেশের বোঝা হবে না, তারা দেশের সম্পদ হবে, হিউম্যান রিসোর্স হয়ে উঠবে।
সেইটা, অর্থাৎ নতুন ভারত গঠন করা, অর্থাৎ ভারতবর্ষের যে আগামী দিনে একটা উন্নত ভারত গড়ে তুলব, তার অন্যতম পার্ট হবে উচ্চশিক্ষিত ব্যক্তিরা। এটা হবে শিক্ষার অন্যতম লক্ষ্য। এই তারপরের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, নেতৃত্বের প্রশিক্ষণ। নেতৃত্বের প্রশিক্ষণ মানে কি? ওই ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াও, নেই চলেগা জিন্দাবাদ এই বলে সেই নেতা নয়। ওই আমাদের নেতা মানে আমাদের শুধু এমএলএ এমপি বা কোনো রাজনৈতিক দলের নেতাই নয়। লিডারশিপ, যে কোনো কাজের, একজন আইএস, একজন আইপিএস, তিনি একজন বড় লিডার, দেশ চালায় তারা, তাই না? যে কোনো জায়গায় যদি একটা বিশ্ববিদ্যালয়ে ভালো ভিসি যদি হন, দেখবেন সেই বিশ্ববিদ্যালয় কত উন্নত হয়। একটা ডিপার্টমেন্টের যিনি ডিন থাকে, তিনি যদি একজন সঠিক নেতৃত্ব দিতে পারেন তার টোটাল ফ্যাকাল্টিটা নিয়ে, সে ডিপার্টমেন্ট একটা স্ট্রং হয়ে যায়। একটা ইউনিভার্সিটি ছেড়ে একটা কলেজে, একটা স্কুলে একজন শিক্ষককে দেখে ছাত্ররা আকৃষ্ট হয় না সাবজেক্টের প্রতি? হতেই হবে। এটাই হচ্ছে লিডারশিপ। শুধুমাত্র ওই ডান্ডার মাথায় ঝান্ডা নিয়ে আমি ঘুরে বেড়ালে লিডার হয়ে গেলাম, সেই লিডার নয়। কমিশন বলেছে আমাদের দেশটা সবে স্বাধীন হয়েছে, এটা আমরা পড়ছি কোন সালে দাঁড়িয়ে, 48 সালের কথা বলছে তো কমিশন। বলা হয়েছে যে এই দেশের উন্নতি করতে গেলে সঠিক নেতৃত্ব প্রয়োজন, লিডার দরকার। উচ্চশিক্ষা কি করবে? লিডারশিপ ডেভেলপমেন্ট করবে। লিডারশিপ ডেভেলপমেন্ট, এখন যার বহু বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট কোর্সের মধ্যে একটা কোর্স আছে লিডারশিপ ডেভেলপমেন্ট। আমাদের কতটা যোগ্য ব্যক্তিরা ছিলেন একবার ভাবুন তো, 1948 কথা বলেছে। আমি একটা কথা পড়াতে যে অনেকবার বলি, আমাদের দেশে যারা যখন দায়িত্ব নিয়েছেন না শিক্ষার উন্নতিতে, তারা সবাই যোগ্য, কিন্তু তাদের সুপারিশ রাজনীতির কালো স্রোতে হারিয়ে গেছে। লিডারশিপ ডেভেলপমেন্টের কথা যে সময় ভাবতে পারেনি অন্যরা, আমাদের ভারতবর্ষে কিন্তু সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশ ভেবেছিল, আমরা সেই লিডারশিপ ডেভেলপমেন্ট করতে পারিনি। পরে তো বলবো কতটা সফল হয়েছে ব্যর্থ হয়েছে কমিশন, আমরা সফল করতে পারিনি। কিন্তু বলেছে যে নেতৃত্বের প্রশিক্ষণ করা, যাতে সুযোগ্য নেতৃত্ব গড়ে ওঠে। হ্যাঁ, তারা রাজনৈতিক নেতৃত্বও দেবে, শুধু এটা বলছি না, রাজনৈতিক নেতৃত্বেও উচ্চশিক্ষিত লোকের দরকার আছে, যেটা এখন খুব অভাব। সেটা বলেছে, নেতৃত্বের প্রশিক্ষণ দেওয়ার কথা কিন্তু বলেছে। নেক্সট হচ্ছে জ্ঞানের বিস্তার। জ্ঞানের বিস্তার বলতে জ্ঞানের ভান্ডার অসীম। কমিশন বলছে জ্ঞানের ভান্ডার অসীম। এই যে অগাধ একটা জ্ঞানের রাজ্য রয়েছে, সেই জ্ঞানের রাজ্যে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে হবে। উচ্চশিক্ষা এমন ইন্টারেস্টিং হবে, শিক্ষার্থীরা আরো জানতে চাইবে। ওই যে মুখস্থ নির্ভর, এখন সাজেশন নির্ভর শিক্ষা চলে এসছে। সাজেশন পড়বো, কোন চারটে আসবে স্যার বলে দিয়েছে, এই চারটে পড়বো, বাকি বই ভাড়বে যায়। এইটা নয়, যে অগাধ একটি জ্ঞানের রাজ্য, অসীম জ্ঞানের রাজ্য রয়েছে, শিক্ষার্থীদের সেদিকে যাওয়ার আগ্রহ তৈরি করতে হবে। নতুন নতুন জ্ঞান বিজ্ঞান সারা বিশ্বে গড়ে উঠছে, তার প্রতি ছেলে মেয়েরা যাবে, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে গড়ে তোলার কথাও কিন্তু কমিশন শিক্ষার ক্ষেত্রে লক্ষ্য হিসেবে রেখেছে। নেক্সট বলেছেন শিক্ষার লক্ষ্য হবে গণতান্ত্রিক বোধ জাগ্রত করা। গণতান্ত্রিক বোধ, আমরা জানি আমাদের দেশ স্বাধীনতার পরে গণতন্ত্রকে আদর্শ হিসেবে মেনে নিয়েছে, অর্থাৎ আমরা গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি মানে কি? এই যে আমাদের রাজ্য বিধানসভা ভোট আসছে, কি করব, যে আমাকে ভোটের দিন আগে আমি তাকেই, এইটা গণতন্ত্র নয়। গণতন্ত্র মানে কি? ওই যে ভোট দিই, এটাই গণতন্ত্র না। গণতন্ত্র মানে সংখ্যাধিক্যের সবার মতামত নিয়ে যে মতামতটা বেশিরভাগ মানুষ সমর্থন করবে সেটাকে গ্রহণ করা। আবার মাইনরিটি, মাইনরিটি মানে যে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে হিন্দু মুসলিম, মুসলিম মাইনরিটি, সেই মাইনরিটি নয়। সংখ্যায় কম মাইনরিটি, সংখ্যায় বেশি মেজরিটি, অর্থাৎ যাদের মতামত নেওয়া হলো তারা মেজরিটি। 100 জনের মধ্যে 70 জন বললো এটা ঠিক, সেই 70 জনেরটা মেনে নেওয়া হলো, তার 30 জন তো বিরোধিতাও করলো, মাইনরিটি। তাদের মতামতকেও গুরুত্ব দেওয়া গণতন্ত্রের কিন্তু একটা অন্যতম শর্ত। এটাই হচ্ছে প্রকৃত ডেমোক্রেসি, সেটাকে নিয়েও চিন্তা ভাবনা করা। এই যে এটা গণতান্ত্রিক বোধ। গণতন্ত্র কি? এর আগে তো ভারতবাসী কোনোদিন গণতন্ত্র দেখেনি। 1948-এর আগে তার সেসব ছিল না, রাজতন্ত্র ছিল, ব্রিটিশদের পরাধীনতা ছিল। এই গণতন্ত্রের বোধ তৈরি করা শিক্ষার্থীদের মধ্যে, কারণ উচ্চশিক্ষিত ব্যক্তিদের মানুষ সম্মান করবে, তাদের দেখে ওরা শিখবে। এই জন্য এই গণতান্ত্রিক বোধ জাগ্রত করা। নেক্সট হচ্ছে সম্পদের ব্যবহার। দেখো আমাদের দেশে সম্পদের কিন্তু অভাব নেই। আমাদের দেশে সম্পদের অভাব নেই প্রাচীনকাল থেকে। যদি সম্পদের অভাব থাকতো, একটা দেশে এত বড় লুটেরা আর আসতো না।
সেই শকুন মঙ্গল চেঙ্গিস থেকে শুরু করে, পাঠান থেকে শুরু করে, পর্তুগিজ ডাচ থেকে শুরু করে ইংরেজরা কে আসেনি আমাদের দেশে? হাতের আঙ্গুল কম পড়ে যাবে, কর কম পড়ে যাবে যত বিদেশি আক্রমণ ভারতবর্ষে হয়েছে। পৃথিবীর কোনো সভ্যতায় এত আক্রমণ হয়নি। কেন হয়নি? আমি ভিখারি, আমার বাড়িতে তেমন কিছু নেই, সহজে চোর ডাকাত আসবে না। ডাকাত কার বাড়িতে বারবার পড়ে? যার প্রচুর আছে, তাই তো? তাহলে ভারতের সম্পদ এত আছে বলে এতবার আক্রমণ করা হয়েছে। তারপরেও কিন্তু ভারতে আজও প্রাকৃতিক এবং মানব সম্পদ দুটোই অ্যাভেলেবেল। প্রকৃতি কি নেই? সমভূমি, মরুভূমি, পাহাড়, পর্বত, মালভূমি কি নেই ভারতবর্ষে? সব আছে। আর মানব সম্পদ 140 কোটির মানুষ। এখন সেই সময় এত ছিল না। কমিশন বলেছে যে এই সম্পদের ব্যবহার, প্রাকৃতিক এবং মানব সম্পদ, দেশের এই যে হিউম্যান রিসোর্স, মানুষকে যদি সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, তার যদি স্কিল ডেভেলপমেন্ট করা যায়, তাহলে সে মানুষ কি হয়ে যাবে? সম্পদে, মানব সম্পদে পরিণত হবে। পরে কোনো সময় ডিটেলস বলবো এটা। সে মানব সম্পদের সঠিক ব্যবহারের কথা বলা হয়েছে। নেক্সট যেটা, কৃষ্টি ও সংস্কৃতি। কৃষ্টি ও সংস্কৃতির উন্নয়ন, সংরক্ষণ প্রভৃতি। আমাদের কালচার যেটা, বাঙালি ইংরেজি ভালো বোঝে, আমাদের দেশে খুব প্রাচীনকাল থেকে নিজস্ব কৃষ্টি সংস্কৃতি রয়েছে। পৃথিবীর খুব কম সভ্যতা আছে ভারতের মতন প্রাচীনকাল থেকে। সেই সভ্যতা, কৃষ্টি সংস্কৃতি ব্রিটিশরা কিন্তু সরিয়ে দিতে চেয়েছিল, যদিও পারেনি। কিন্তু স্বাধীনতার পর আজকের 75 বছরে কিন্তু আমাদের কৃষি সংস্কৃতি আমরা ভুলে গেছি। ব্রিটিশরা যাওয়ার আগে ওদের লেজটা আমাদের ধরিয়ে রেখে গেছে, আমরা সেই লেজ ধরেই ছুটে যাচ্ছি, সেটাও আলাদা প্রসঙ্গ। যে আমাদের দেশের যে প্রাচীন কৃষ্টি সংস্কৃতি কালচার রয়েছে, তার যাতে শিক্ষার্থীরা জানে, সেটা সংরক্ষণ করে, সেটা উন্নয়ন করে, তাদের মধ্যে তার সঞ্চালন করতে হবে। সেটা আর একটা বলে ছেড়ে দিই, বিজ্ঞান মানসিকতা গঠন বা বিজ্ঞানের উন্নতি, বিজ্ঞান ও কারিগরি শিক্ষার উন্নতি। আমি টোটালটা লিখলাম না। আমাদের দেশে আমরা কি জানি যে সেই সময় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি খুব অভাব ছিল। সেটাই বলেছে কমিশন যে উচ্চশিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলা, যাতে তারা নতুন নতুন আবিষ্কার করতে পারে। একটা দেশকে উন্নতি করতে গেলে বিজ্ঞান ছাড়া সম্ভব নয়, সেটার উন্নতি করার কথা বলা হয়েছে। এই কটা লক্ষ্য যে নতুন ভারত গঠন, নেতৃত্বের প্রশিক্ষণ, জ্ঞানের বিস্তার, গণতান্ত্রিক বোধ জাগ্রত, সম্পদের ব্যবহার, খ্রিস্টীয় সংস্কৃতি, বিজ্ঞানের উন্নতি, এইগুলো শিক্ষার লক্ষ্য হিসেবে বলেছে। এবার রাধাকৃষ্ণন কমিশনের শিক্ষার কাঠামো পর্ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সুপারিশ সেটা হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। পরের ক্লাসে আমরা সেই গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমার ভুল ত্রুটি, আপনাদের জিজ্ঞাসা বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।